আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ তাহারই পরিমাণ। তার মানে আজকে আমরা আলোচনা করবো তাহারই পরিমাণ। তাহারই পরিমাণের বেসিক ক্লাস আলোচনা হয়ে গিয়েছে। বেসিক ক্লাসের পরে বেসিক ক্লাস বলতে কি, অর্থাৎ পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, তারপর হচ্ছে লাইন টু লাইনের ব্যাখ্যা, কোন কোন জায়গায় কি ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ মূল কথাটা কি সেটা পড়েছি। এখন পড়বো এইটা থেকে যাচাই কিন্তু কিছু এমসিকিউ, যেটাকে আমরা ইন্টার টেস্ট পেপার সলভ প্রোগ্রাম নাম দিয়েছি। অর্থাৎ হাতে গোনা 20-25টার মতন এমসিকিউ পড়ে আমরা এখানে সর্বোচ্চ কমন ফেলবো। কমন অবশ্যই পড়বে, কারণ একের দিকে হচ্ছে বাছাই করা, অর্থাৎ ডাবল ডাবল অতিরিক্ত বেশি বেশি প্রশ্ন নেই, এই একটার জন্য কমন পড়বে। দ্বিতীয় হচ্ছে আমরা যে ব্যাখ্যা দিব, এই ব্যাখ্যার কারণে যেটা হবে যে এইটা হুবহু এই প্রশ্নটা না আসলেও এই ব্যাখ্যার কারণে তুমি অন্যান্য প্রশ্নগুলো পারবে। তো যারা আমাদের সাথে আজকে ক্লাসটাতে প্রথম, যদি এমন হয়ে থাকে আজকেই প্রথম, তার মানে তুমি অন্যান্য ক্লাসগুলো মিস করে গিয়েছো। আর যদি যদি নিয়মিত হয়ে থাকো তাহলে তো দেখতেই পাচ্ছ সামনে আমাদের কোন ক্লাস আসবে, তুমি সবগুলো দেখে নিও। তাহারই পরে মনে কবিতায় নীরব কেন বলতে বোঝায় কবি উদাসীন হয়ে আছেন কেন, কবি কেন বসন্তকে সম্বোধন করেছেন না, কবি কেন কাব্য রচনা সক্রিয় হচ্ছে না। উত্তর হ্যাঁ, সবগুলি হবে। যে তাহারই পরে মনে হয় যে নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, এই বলতে কিন্তু আসলে সবটাই বুঝে যাচ্ছিল। দেখো উদাসীন কেন, আপনি কেন বসন্তকে ডাকছেন না, হে কবি কেন ডাকতেছেন না, কেন কাব্য রচনা সক্রিয় হচ্ছেন না। এখানে তিনটা হবে, তবে দুই নিয়ে একটু কনফিউশন আছে, কারণ কবিতার কোনো জায়গাতে বলেন আপনি বসন্ত কেন ডাকছেন না, বলেন নাই, কিন্তু আবার বুঝাও তো যাচ্ছে ডাকতেও তো পারে। তো সেই উত্তর কোনটা হবে একটু দেখি। আমার মতে সবগুলোই হয়। হ্যাঁ, উত্তর সবগুলোই হয়েছে। তাহারই পরে মনে কবিতায় ব্যবহৃত উত্তরী শব্দের অর্থ কি। উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। উত্তরী মানে কি? উত্তরী মানে চাদর। ফুল কি ফোটেনি শাখে, কবি সুফিয়া কামালের এরকম প্রশ্ন করছেন কেন? কেন এরকম তিনি প্রশ্ন করেছেন? মনের আনন্দে, বন্দনা গীতি রচনার লক্ষ্যে, উদাসীনতার জন্য, নাকি জানার আগ্রহ? কেন ফুল কি ফোটেনি শাখে কবি সুফিয়া এরকম প্রশ্ন কেন করেছেন? এটা তিনি করেছেন উদাসীনতার কারণে। সে যেহেতু উদাসীন, বসন্ত এসে পড়েছে, তার মধ্যে তো আনন্দ নেই, যার ফলে সে এরকম কি ফুল কি ফোটেনি শাখে, অর্থাৎ গাছে গাছে কি ফুল ফুটে নাই, ফুল কি ফুটছে, যে ফুটলে তাহলে তুমি আমাকে বলো, তাহলে আমি বুঝবো যে বসন্তকাল এসেছে। অর্থাৎ উদাসীনতার প্রতি। তার এই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন? কার সাথে? বসন্তের সাথে অভিমান করেছে কি তাই, নাকি প্রকৃতির সাথে, নাকি স্বামীর সাথে? শীতের সাথে হবে না, স্বামীর সাথে হবে না, বসন্ত বা প্রকৃতি দুইটাই হতে পারে। একটু কনফিউশন মার্কা প্রশ্ন হয়ে গেল, আমরা বসন্তই দিব। হ্যাঁ, উত্তর বসন্তই। তারই পরে মানে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? বসন্তের, এটা স্পষ্ট কবিতার মধ্যে আছে, বসন্ত কেন তব তোমার তীব্র বিমুখতা, তাহলে বসন্ত উত্তর হবে। দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে? চরণটিতে দক্ষিণা বাতাস, কবির উদাসীনতা, বসন্তের আগমন, কবির অভিমান। তাহলে দক্ষিণা দুয়ার গেছে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে? এটাতে বোঝানো হয়েছে, দক্ষিণা দুয়ার গেছে খুলি চরণটিতে বোঝানো হয়েছে বসন্তের আগমন, কবির অভিমান, দক্ষিণা বাতাস। দক্ষিণ দুয়ার গেছে খুলি, গেছে খুলি, আচ্ছা উদাসীনতায়। কবি উদাসীন বলেই সে বুঝতেছে না দক্ষিণা বাতাস এখনো খুলেনি, সে জানেই না, খবরই নেই তার। উদ্দীপকটি পড়ো। আচ্ছা, উদ্দীপকটি পড়ি। মুন্না বিশিষ্ট ব্যবসায়ী, হঠাৎ তার শিশুপুত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়। পুত্র শোকে সে ব্যবসা ছেড়ে দিয়েছে, এমনকি ঈদে নামাজ পড়তেও যেতে পারে না। যার যায় সে জানে কি কষ্ট তাতে। কদিন আগে ওটা ঘটেছে না, সড়ক দুর্ঘটনা, বাবার কোল থেকে সন্তান পরে একদম পিকআপের নিচে পড়ে গিয়েছে, বাবা সেটা নিয়ে বসে আছে, কি করবে, মানে পাথর হয়ে গেছে, মানুষ পাথর হয়ে যায়। তো মুন্না তাহারে পড়া কবিতার কোন চরিত্রকে প্রতিফলিত হচ্ছে? কাকে? কবিকে। কারণ ঠিক কবির কিন্তু একই অবস্থা হয়েছিল, কবিও উদাসীন। মুন্না বিশিষ্ট হচ্ছে, এটা আমরা উদ্দীপক পড়েছি। তো এটা কবির যুগপথের সাথে, মানে যুগপথ ভাবে, মানে একইভাবে ফুটে উঠেছে কোনটা? নির্লিপ্ততা, স্মৃতিকারতা, প্রিয়জন হারানোর বেদনা। আমার মতো সবগুলি হবে। আচ্ছা, প্রশ্ন করতে পারো স্যার নির্লিপ্ততা মানে কি? এটা কিন্তু একটা ভালো জিনিস, এই যে এরকম ব্যাখ্যা সব পড়লে কিন্তু এরকম শব্দের তথ্যগুলো জানা যায়। হঠাৎ করে পরীক্ষায়
এরকম অপশন আসলে কিন্তু অর্থটা না জানার কারণে ওই প্রশ্নটা উত্তর করতে পারি না। তাহলে নির্লিপ্ততা এই কথাটার মানে কি? নির্লিপ্ততা এই কথাটার মানে হচ্ছে, লিপ্ত মানে কি? ব্যস্ত। তুমি কোন কাজে লিপ্ত আছো? এটা বলো না ব্যস্ততা। নির্লিপ্ততা মানে হচ্ছে তার মধ্যে কোনো ব্যস্ততা নাই, সে নির্বিকার, তার মধ্যে কোনো চাঞ্চল্য নেই, এটা বোঝায়। তা এবং হচ্ছে স্মৃতিকাতরতা। স্মৃতিকাতরতাটা কি? অর্থাৎ সে স্মৃতি মনে করে, স্মৃতি মনে হয়ে যাওয়ার কারণে সে কাতর, এটা একটা বিষয়। প্রিয়জন হারানোর বেদনা। তার নিচের কোনটি সঠিক? সবগুলোই হবে। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী বলেছেন? কাকে? শীতকে। কেন শীত? কেন মাঘের সন্ন্যাসী? মাঘের সাথে শীতকালের এই সম্পর্কটা কেমন, কিভাবে হলো? দেখো, একটা সন্ন্যাসীও যেরকম তার সে ঘর সংসার সব পরিত্যাগ করে সে হয়তো একটা চাদর গায়ে দিয়ে জীবন যাপন করে। তো এটা বোঝানো হয়েছে অনেকটা শীতকালের সাথে। শীতকালের তো একই অবস্থা। শীতকালেও কি হয়? শীতকালও মনে করো নিস্ত, যখন প্রকৃতিতে গাছে গাছে পাতা নাই, হাহাকার রোদ্দুর কিছুই অর্জন নেই, বরং তখন শূন্যতা বিরাজ করে, একজন সন্ন্যাসীর ক্ষেত্রে যেরকমটা হয়। তো সেটা বুঝাইতে এরকম বলেছে। তাহার পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে দান করেছে? শীতকে। তাহারই পরে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? প্রকৃতির প্রতি মানব বনের নিবিড়তা, মানুষের ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্ট, প্রকৃতির প্রতি কৈমন অভাবত্ব, মানব বন। হ্যাঁ, এই যেটা মানব বন ও প্রকৃতির যোগ সাদৃশ্য, যে প্রকৃতিও যে এমন এবং মানুষের মনটাও যে এমন যে সে প্রিয়জন হারালে তার কষ্ট লাগে, বা হারানো প্রিয় যে কোনো বিষয়ে হারিয়ে যাওয়ার একটা হাহাকার থাকে এবং শূন্যতার একটা দুঃখ থাকে। তো এই বিষয়টা প্রকৃতির সাথে মিল পাওয়া গিয়েছে। তাহারই পরে মনে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাস কেন বলেছেন? কারণ মাঘের শীতের তীব্রতার জন্য, শীতের রিক্ততার জন্য, কুয়াশা চাদরের জন্য। এখানে কুয়াশা চাদরের জন্য তো হবে না, তারপরে শীতকে মাঘে, হ্যাঁ ওই কুয়াশা আবৃত থাকে এই জন্য, শীতের রিক্ততার জন্য এটা হতে পারে। সন্ন্যাসী কিছু থাকে না, শীতকালেরও কিছু থাকে না। মাঘের শীতের তীব্রতার জন্য, নাকি মাঘের শীত অনেক কঠিন শীত পড়ে না, এই তীব্রতার সাথে কোনো সম্পর্ক নেই। বাকি দুইটা হবে, তীব্র হোক, শীতকাল তীব্র হোক কিংবা কম হোক, এই জন্য শোক কিংবা দুঃখের কোনো কমতি বা ঘাটতি হয় না। তাহলে উত্তর আমি কি বললাম? 2-3। দেখবো আমার উত্তর হয়েছে কিনা। 2-3, হ্যাঁ উত্তর সঠিক হচ্ছে 2-3-1, তাহলে হবে না। হিম কহিলি অন্তরতলে আজিকে পুলক জাগে, রান্ডিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন রাগে। আচ্ছা, রাগ সদস্য এখানে গান বুঝিয়েছে, ঠিক আছে। তো এখানে তারই পরে মনে কবিতার কোন ঘটনার সাথে সাদৃশ্য? শীতের বিদায়, প্রাকৃতিক সৌন্দর্য, গ্রীষ্মের দাবদাহ, বসন্তের আগমন। এই যে বসন্তের আগমন, যে হিম কুহেলি অন্তরতলে আজিকে পুলক জাগে। বসন্ত যখন আসে তখন গাছে গাছে ফুলে, তখন সবাই কেমন আনন্দিত। দীর্ঘদিন হাহাকার করার পরে এখন কেমন ছোট ছোট পাতা, ফুল, মুকুল এগুলো দেখা দিচ্ছে। তাহলে বসন্তের আগমন। নিচের অনুচ্ছেদটি, আচ্ছা একই কথা, ওই অনুচ্ছেদটাই আছে। তো এটা আমাদের উত্তর কি হবে? অনুচ্ছেদটি তাহলে আমার কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে? কোন সুর? শীতের আগমন, প্রকৃতি এক পদ্ধতি প্রশ্ন কিন্তু এরকম। শীতের আগমন, শীতের গভীরতা, প্রকৃতি পরিপূর্ণতা, প্রকৃতির পরিবর্তন। প্রকৃতি পরিবর্তন হবে, শীতের আগমন তো না, কারণ শীত চলে যাচ্ছিল। দেখছো কনফিউশন, একই প্রশ্নের মধ্যে হঠাৎ করে দুই রকম প্রশ্ন দিয়ে কিন্তু কনফিউশন লেগে ফেলছে। সুতরাং ব্যাখ্যা করে না পড়লে কিন্তু এই বিপদ স্টুডেন্টরা পড়ে যেত। কি ওই যে উত্তর খালি দেখাতে চলে গেছে, পরীক্ষা গেছে উত্তরটা আগে আসছে, উত্তরটা হয়নি। উত্তর তো বুঝতে হবে যে উত্তরটা কি হবে অপশনের সাথে। দেখছো এখানে অপশন, আগের অপশন দুইটার কিন্তু উদ্দীপকটা একই রকম। উদ্দীপক কিন্তু প্রশ্ন একরকম থাকবে, অপশন ভিন্ন থাকবে। অপশন ভিন্ন একই রকম থাকবে, প্রশ্ন ভিন্ন থাকবে। এই জন্যই বুঝে এরকম ব্যাখ্যা করে পড়া উচিত। আর সেই দায়িত্বটা আমরা কিন্তু পুরোপুরি নিয়ে নিয়েছি। সুতরাং এটা হবে প্রকৃতির পরিবর্তনে এমন ঘটনা ঘটে। তো একদম শুরুতে কিন্তু তোমাদের অনেক সাপোর্ট দরকার। আমরা পাচ্ছি, আমাদের তোমাদের অনেক সাপোর্ট পাচ্ছি। তো একটু কমেন্ট করতে পারো, এই যে উপকৃত হচ্ছ, এই উপকৃতির কথাটা একটু তোমরা কমেন্টে জানাবা, আমাদের এই ফেসবুক পেজে, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলে একটু জানাতে পারো। তাহারই পরে মনে কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? কোনটা লক্ষণীয় বৈশিষ্ট্য? নাটকীয়তা। হ্যাঁ, নাটকীয়তা। তারপরে মনে কবিতা যেটা একটা মহিলা লেখছে এবং মহিলা কবি, মহিলা তো একটু নাটক করবে। হ্যাঁ, নাটকের জন্য তারা এসেছে, তারা নাটক করবে, তারা সিনেমা করবে। তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? কবি মনে প্রকৃতিতে বসন্তের আগমন ঘটেছে। তারই পরে মনে কবিতায় অর্ঘ বিলোচন দ্বারা কি বোঝানো হয়েছে? অর্ঘ বিলোচন দ্বারা বোঝানো হয়েছে, অর্ঘ মানে হচ্ছে ফুল। তো সব ফুল না, একটু দামি ফুল। আর দামি বলতে টাকার দামি না, পূজার ফুল। যেই ফুলটা অনেক সাধনার পরে তারা পূজার জন্যই শুধু
বাসাইকে তেমন একটা ফুলেকে বোঝানো হচ্ছিল। তাহলে কবিতার অর্ঘ বিলোচন দ্বারা কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে উপহার রচনা। দক্ষিণা সমীর কিসের গন্ধে আকুল হয়েছে? পদ্ম ফুলের গন্ধে আমের মুকুলে বাতাবি লেবুর ফুলে। দক্ষিণা সমীর গন্ধে হয়েছে কি অধীর আকুল? এটা আমের মুকুল হবে, বাতাবি লেবুর ফুলে হবে। তাহলে 2 এবং 3, এই যে 2 এবং 3, কারণ কবিতার কোথাও তো পদ্ম ফুলের গন্ধ বলে, পদ্ম ফুলের বলে কিছুই ছিল না। তাহারই পরে মনে কবিতা বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে? বিমুখতা বলতে বোঝানো হয়েছে অবজ্ঞা। যে আপনি এমন বিমুখ, পছন্দ করতে এমন বিমুখতা, এমন অবজ্ঞা করতেছেন, এমন পাত্তা দিতেছেন না বসন্তকালকে। নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নোত্তরগুলো দিই। ঋতু প্রিয়জনের মৃত্যুতে শোকাচ্ছন্ন, জীবন জগতের কোনো সৌন্দর্য তাকে আকৃষ্ট করে না। যে চাঁদের আলো দেখতে এক সময় তার মন আনন্দে ভরে উঠত, সে আলো এখন তার কাছে আধারে অধিক। তাহলে ঋতু মন তাহারি পরমাণু কবিতার কোন প্রতীকে ধারণ করছে? কোহিল উত্তরি তলে বাঘের সন্ন্যাসী, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, অলক্ষের পাথার বাহিয়া তরি তার এসেছে কি, দেখেছে কি সে আমারে। তাহলে এটা হবে ঋতু প্রিয়জনের মৃত্যুতে শোকাচ্ছন্ন জীবনের জগৎ। আচ্ছা, কবিতার কোন প্রতীক দাঁড়াচ্ছে? কোহিল উত্তরি তলে বাঘের সন্ন্যাসী, এই যেটি হবে কোহিল উত্তরি তলে বাঘের সন্ন্যাসী। শীতকাল যেরকম চলে যাচ্ছে এবং সেই দুঃখটাও তারও জীবনে এসে প্রভাব ফেলেছে। তা এবার আমরা শেষ করে ফেললাম টেস্ট পেপার সলভ প্রোগ্রামটি। আমরা আগেও অনেকগুলো প্রতিটা অধ্যায়গুলো করেছি। যদি করে থাকো তাহলে জানাবে আজকেরটাও কেমন হলো, আগেরগুলোর তুলনায় কি এটা ভালো হয়েছে নাকি সে অ্যাভারেজ ছিল, বা কোন প্রশ্নটি বুঝে নেই সেটা কমেন্টে জানাও। যতজন ক্লাস করো প্রত্যেকে যদি একটা করে কমেন্ট করো, এটা আমাদের জন্য খুব পুলক দেয়, মানে খুব আনন্দ দেয়। আমরা পরবর্তী ভিডিওগুলো, পরবর্তী ক্লাসগুলো তৈরি করার জন্য একটা উৎসাহ পাই। তো তোমরা মুখ সদিন থাকো এবং আমরাও তোমাদেরকে এরকম সার্ভিস দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।